প্রিয় শিক্ষার্থীরা, সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি মাহমুদ হাসান, কোর্স কোঅর্ডিনেটর ও টিচার রেডিয়াম সায়েন্স একাডেমি। আমরা আজকে পড়ব ঘাসফড়িংয়ের রক্ত সংবহন তন্ত্র, ব্লাড সার্কুলেটরি সিস্টেম। তার রক্ত সংবহন তন্ত্রে কি রয়েছে, তার গঠন কি, এখানে কি কি উপাদান রয়েছে, তার রক্ত সংবহন তন্ত্র কিভাবে কাজ করে, তাদের গঠন প্রকৃতি ইত্যাদি ইত্যাদি। তাহলে চলো শুরু করি ঘাসফড়িংয়ের রক্ত সংবহন তন্ত্র। রক্ত সংবহন তন্ত্র কি কি নিয়ে গঠিত? রক্ত, রক্তবাহিকা, হৃৎপিণ্ড বা হৃদযন্ত্র। রক্ত রক্ত হলো এক ধরনের তরল যোজক টিস্যু। রক্তকণিকা কিছু বিশেষ কোষ যা সম্পূর্ণ কোষ এর বৈশিষ্ট্য পায়নি, এই জন্য আমরা বলি কি রক্তকণিকা। তার সাথে থাকে প্লাজমা। তাহলে এই প্লাজমায় ভাসমান কিছু কর্পাসেল বা কণিকা নিয়ে গঠিত তরল যোজক টিস্যুই হলো রক্ত। এই রক্ত কি করে? আমাদের খাদ্য, প্রয়োজনীয় উপাদান, হরমোন, গ্যাসীয় উপাদান, অক্সিজেন, কার্বন ডাইঅক্সাইড ইত্যাদি এক স্থান থেকে অন্য স্থানে স্থানান্তর করে, দেহের জলীয় সাম্যতা রক্ষা করে, দেহের তাপ চারদিকে ছড়িয়ে দেয়, তাপের সাম্যতা রক্ষা করে। রক্তের কাজ বলে শেষ করা যাবে না। আমাদের শরীরের ভিতরে একটা তরল জলীয় প্রবাহ বলবৎ রাখে এই রক্ত সংবহন তন্ত্র। এই রক্ত সংবহন তন্ত্রে আরও রয়েছে রক্তবাহিকা, আর এই রক্তবাহিকার মধ্যে রয়েছে ধমনী, শিরা এবং কৈশিক নালিকা। ধমনী, যে সকল বাহিকা হৃৎপিণ্ড থেকে সৃষ্টি হয়ে সারা দেহে ছড়িয়ে পড়ে তাদেরকে বলা হয় ধমনী। আর যে সকল বাহিকা সারা দেহ থেকে সৃষ্টি হয়ে রক্ত নিয়ে হৃৎপিণ্ডে আসে তাদেরকে বলা হয় শিরা বা ভেইন। তাহলে এই ধমনী বা আর্টারি আর ভেইন বা শিরা, তার সাথে সংশ্লিষ্ট হলো হৃৎপিণ্ড বা হৃদযন্ত্র। পিণ্ড আকৃতির হলে হৃৎপিণ্ড, যেমন আমাদেরটা হৃৎপিণ্ড, আর ঘাসফড়িংয়েরটা দেখো লম্বা একটা নালীর মতো, লম্বা 7 প্রকোষ্ঠ বিশিষ্ট, 1 2 3 4 5 6 7, এই 7 প্রকোষ্ঠ বিশিষ্ট লম্বা একটা নালীর মতো। এই জন্য ঘাসফড়িংয়ে আমরা এটাকে বলি হৃদযন্ত্র। তাহলে এই হৃৎপিণ্ড, হৃদযন্ত্র, রক্তবাহিকা, রক্ত, এই সব মিলে তৈরি হয় রক্ত সংবহন তন্ত্র, ব্লাড সার্কুলেটরি সিস্টেম। তাহলে আমরা আজকে জানবো এই ঘাসফড়িংয়ের রক্ত সংবহন তন্ত্র সম্পর্কে। তাহলে চলো আমরা প্রথমেই যে জিনিসটা জানি, ঘাসফড়িংয়ের রক্ত সংবহন তন্ত্র উন্মুক্ত প্রকৃতির, ওপেন টাইপ সার্কুলেটরি সিস্টেম। চলো আমরা এই সংবহন তন্ত্র সম্পর্কে একটু বিস্তারিতভাবে জানি। উন্মুক্ত সংবহন আমাদের ক্ষেত্রে কি হয়? হৃৎপিণ্ড থেকে রক্তের সঞ্চালন শুরু হয়, ইহা ধমনীর মাধ্যমে কৈশিক নালিকা হয়ে প্রত্যেকটি কোষে যায়, আবার প্রত্যেকটি কোষ হতে শিরার মাধ্যমে রক্ত হৃৎপিণ্ডে ফেরত আসে। এই ধরনের রক্ত সংবহন তন্ত্রে রক্ত কখনো দেহ গহ্বরে, অর্থাৎ মধ্যবর্তী ফাঁপা স্থান, আমাদের পেটের মাঝখানে যে ফাঁপা স্থান সিলোমিক গহ্বর, এখানে কখনো রক্ত থাকে না। এটা সম্পূর্ণ জায়গা শূন্য, বায়ুপূর্ণ। আমি যদি পেটের মধ্যে একটা ছিদ্র করি, আমি যদি কোনো ধমনী শিরা না কাটি, কোনো কৈশিক নালিকা না কাটি, তাহলে দেখব ভিতরের স্থানটি ফাঁপা, বায়ুপূর্ণ। কিন্তু ঘাসফড়িংয়ের ক্ষেত্রে এমনটি হয় না। ঘাসফড়িংয়ের ক্ষেত্রে তার দেহের অভ্যন্তরে সম্পূর্ণ ফাঁকা স্থান, তার দেহের অভ্যন্তরে সম্পূর্ণ গহ্বরটি রক্ত দ্বারা পূর্ণ থাকে, অর্থাৎ রক্ত হৃৎপিণ্ড থেকে তার দেহ গহ্বরে উন্মুক্ত হয়। আমাদের রক্ত যেমন ধমনী শিরার ভিতরেই থাকে, তার ক্ষেত্রে এমনটি নয়। তার রক্ত হৃৎপিণ্ড থেকে তার দেহ গহ্বরে উন্মুক্ত হয়, আবার দেহ গহ্বর থেকে রক্ত হৃৎপিণ্ডের ভিতরে প্রবেশ করে। তাহলে রক্ত সর্বদা বাহিকার মধ্যে আবদ্ধ না থেকে, রক্ত সর্বদা হৃৎপিণ্ড এবং রক্তবাহিকায় আবদ্ধ না থেকে যদি দেহ গহ্বরে, দেহের অভ্যন্তরে ফাঁকা স্থানে যদি রক্ত উন্মুক্ত হয়,
তখন তাকে বলা হয় উন্মুক্ত বা ওপেন টাইপ ব্লাড সার্কুলেটরি সিস্টেম বা লেকুনা টাইপ সংবহন। আমরা কর্ডাটা পর্বের অন্তর্ভুক্ত, সেই সাথে এনিলিটা পর্বের প্রাণীতে এই বদ্ধ সংবহনতন্ত্র পাওয়া যায়। কিন্তু ঘাস ফড়িং সাথে মলাস্কা পর্বের প্রাণীতে এই উন্মুক্ত সংবহন পাওয়া যায়। তাহলে আমরা জাস্ট এখান থেকে এইটুকুই জানলাম উন্মুক্ত সংবহন কি। রক্ত যদি বাহিকার মধ্যে আবদ্ধ না থেকে দেহ গহ্বরে উন্মুক্ত হয়, সর্বদা রক্ত বাহিকায় আবদ্ধ না থেকে দেহ গহ্বরে উন্মুক্ত হয়, তবে এই ধরনের সংবহনকে বলা হয় উন্মুক্ত সংবহন বা লেকুনা টাইপ সংবহন বা ওপেন সার্কুলেটরি সিস্টেম। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, ঘাসফড়িংয়ের রক্ত সংবহন তন্ত্রে 3টি উপাদান রয়েছে। তার মধ্যে একটি হলো স্বয়ং রক্ত, 2 নম্বর হলো রক্তপূর্ণ গহ্বর বা হিমোসিল, আর 3 নম্বরে হলো পৃষ্ঠীয় বাহিকা বা স্পন্দনশীল অঙ্গ। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, চলো আমরা একটি একটি করে এই অংশগুলো দেখে নিই। প্রথম আমরা জানবো তার রক্ত সম্পর্কে, তার রক্ত বা হিমোলিম্ফ। ঘাসফড়িং সহ অন্যান্য আর্থ্রোপোডা পর্বের প্রাণীর রক্তকে আমরা বলি হিমোলিম্ফ। তাহলে আমরা হিমোলিম্ফকে এভাবে সংজ্ঞায়িত করতে পারি: ঘাসফড়িং সহ অন্যান্য আর্থ্রোপোডা পর্বের প্রাণীর রক্ত হিমোসিল নামক গহ্বরে লিম্ফ বা লসিকা মিশ্রিত থাকে। রক্তের সাথে কি মিশ্রিত থাকে? লিম্ফ বা লসিকা মিশ্রিত থাকে। তাহলে এই ধরনের রক্তকে বলা হয় হিমোলিম্ফ। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, চলো সংজ্ঞাটা আবার একটু দেখি। ঘাসফড়িং সহ অন্যান্য আর্থ্রোপোডা পর্বের প্রাণীর রক্ত হিমোসিল নামক গহ্বরে, তার দেহের অভ্যন্তরে যে গহ্বরটা, এই যে আমরা ফাঁকা স্থান বা গহ্বরটা দেখতেছি, তাকে বলা হয় হিমোসিল। এই হিমোসিল নামক গহ্বরে রক্তের সাথে লিম্ফ বা লসিকা মিশ্রিত থাকে। এই ধরনের একটি বিশেষ ঘন প্রকৃতির রক্তকে বলা হয় হিমোলিম্ফ। এই হিমোলিম্ফের চলো আমরা কয়েকটি বৈশিষ্ট্য জেনে আসি। প্রথম বৈশিষ্ট্য, তার রক্তের পিএইচ কত? 6 থেকে 7 পিএইচ। আমরা সবাই জানি পিএইচ হলো হাইড্রোজেন আয়নের ঋণাত্মক লগারিদম, অর্থাৎ তার রক্তটা অম্লীয় না ক্ষারীয় আমরা তা নির্ণয় করতে পারি পিএইচ দেখে। পিএইচ, আমাদের রক্তের পিএইচ কত? 7.4, অর্থাৎ আমাদের রক্তটা সামান্য ক্ষারীয় প্রকৃতির। কিন্তু ঘাসফড়িংয়ের রক্ত দেখো, তার পিএইচ কত? 6 থেকে 7, অর্থাৎ অম্লীয় প্রকৃতির। ঘাসফড়িংয়ের রক্ত কেমন? অম্লীয় প্রকৃতির, পিএইচ হলো 6 থেকে 7। আপেক্ষিক গুরুত্ব 1.01 থেকে 1.06, অর্থাৎ আমরা কি বুঝলাম? তার রক্ত পানির চেয়ে সামান্য একটু ভারী, অর্থাৎ রক্ত পানিতে ডুবে যাবে। 1.01 থেকে 1.06। তার রক্তের মধ্যে হিমোগ্লোবিন নামক কোনো রক্ত রঞ্জক নেই। এই জন্য তার রক্তটা কেমন? মোটামুটি আমরা বর্ণহীন এবং হালকা নীলচে প্রকৃতির দেখি, কারণ হিমোগ্লোবিন না থাকলেও হালকা নীলচে বর্ণের হিমোসায়ানিন নামক বিশেষ রঞ্জক পদার্থ তার মধ্যে বিদ্যমান। তাহলে ঘাসফড়িংয়ের রক্তের মধ্যে হিমোগ্লোবিন নেই, লাল বর্ণের রক্তরঞ্জক হিমোগ্লোবিন নেই, তার পরিবর্তে সামান্য পরিমাণে নীলচে বর্ণের হিমোসায়ানিন নামক রক্তরঞ্জক বিদ্যমান। আমরা চলো জানি রক্তের উপাদান সম্পর্কে। ঘাসফড়িংয়ের রক্তের মধ্যে আমরা দেখতেছি স্পষ্ট 2টি উপাদান রয়েছে আমাদের রক্তের মধ্যেই: রক্তকণিকা ও রক্তরস। রক্তকণিকা, ব্লাড কর্পাসেল। তার মধ্যে দেখো আমাদের রক্তের মতো তার রক্তের মধ্যেও 3 ধরনের রক্তকণিকা রয়েছে। আমাদের কি কি আছে? লোহিত রক্তকণিকা, শ্বেত রক্তকণিকা, অনুচক্রিকা। রেড ব্লাড কর্পাসেল, হোয়াইট ব্লাড কর্পাসেল ও প্লাটিলেটস। গ্রিক ভাষায় বললে আমাদের রক্তের মধ্যে রয়েছে এরিথ্রোসাইট, থ্রম্বোসাইট ও লিউকোসাইট। আর ওর ক্ষেত্রে রয়েছে বিশেষ কিছু হিমোসাইট। তার রক্তের কণিকাগুলোকে বলা হয় হিমোসাইট। হিমোসাইট যা মেসোডার্ম জাত, এমিবয়েড, কিছুটা এমিবার মতো অনিয়ত আকৃতির এবং নিউক্লিয়াস যুক্ত। এবং খুব ভালো করে এই তথ্যটা মনে রাখবা, তার রক্তকণিকা কিন্তু বেশি। আমাদের ক্ষেত্রে রক্ত রস কম, রক্তকণিকা বেশি। জাস্ট উল্টা, আমাদের ক্ষেত্রে রক্তকণিকা কম, রক্ত রস বেশি, আর ওর ক্ষেত্রে রক্তকণিকা বেশি, দেখো 55%।
আর তার রক্তরস বা প্লাজমা হলো 45%। তাহলে ওর মধ্যে রয়েছে বিশেষ এমিবার মতো এমিবয়েড কোষ, অনিয়ত আকৃতির কোষ যা নিউক্লিয়াসধারী। আর এই বিশেষ কোষ বা কণিকাগুলোকে আমরা বলি হিমোসাইট। ঘাসফড়িংয়ে 3 ধরনের হিমোসাইট দেখা যায়: প্রোহিমোসাইট, ট্রানজিশনাল হিমোসাইট, বৃহৎ আকৃতির হিমোসাইট। প্রোহিমোসাইট আকারে ছোট, 6 থেকে 9 মাইক্রোমিটার ব্যাস বিশিষ্ট। ট্রানজিশনাল হিমোসাইট খুবই ইম্পর্টেন্ট, তা এক হিমোসাইট থেকে অন্য হিমোসাইটে রূপান্তরিত হতে পারে। ট্রানজিশনাল হিমোসাইট 68%, 9 থেকে 18 মাইক্রোমিটার। এবং বৃহৎ আকৃতির হিমোসাইট, তার মধ্যে কিছু কিছু দানা থাকে, দেখো নিউক্লিয়াসটা অপেক্ষাকৃত ছোট এবং কেন্দ্রে অবস্থান করে, এবং তার ব্যাস হলো 18 থেকে 24 মাইক্রোমিটার, এবং তার পরিমাণ হলো মাত্র 9%। 23%, 68%, 9%। এগুলো এমসিকিউর জন্য খুব ভালো করে মনে রাখবা। তাহলে আমরা জানলাম কি তার রক্তকণিকাকে কি বলা হয়? হিমোসাইট। প্রোহিমোসাইট 23%, ট্রানজিশনাল হিমোসাইট, মাঝখানে ট্রানজিশনাল হিমোসাইট 68%, এবং বৃহৎ আকৃতির হিমোসাইট 9%। তাহলে এই ছিল তার রক্তকণিকা বা হিমোসাইট। ঘাসফড়িংয়ের রক্তে আর কি রয়েছে? ঘাসফড়িংয়ের রক্তে রয়েছে রক্তরস বা প্লাজমা। আগে বলেছিলাম তার পরিমাণ কত? 45%। এর মধ্যে 70%ই থাকে পানি। এর মধ্যে কিছু অজৈব উপাদান থাকে, অজৈব লবণ বা অজৈব আয়ন থাকে, সোডিয়াম, পটাশিয়াম, ক্যালসিয়াম, ক্লোরাইড, ফসফেট, এবং কিছু জৈব উপাদান রয়েছে। জৈব উপাদানের মধ্যে কি রয়েছে? অ্যামিনো অ্যাসিড আছে, তার মধ্যে এস্টার আছে, জৈব অম্ল আছে, ইউরিক অ্যাসিড আছে। এই ধরনের কিছু জৈব উপাদান এবং কিছু অজৈব উপাদান এই মিলে তার রক্তরস। আমরা অনেক কিছু জানলাম রক্ত সম্পর্কে। এবার চলো আমরা জানি ঘাসফড়িংয়ের রক্তের কাজ সম্পর্কে। অন্যান্য প্রাণীর রক্তের মতো ঘাসফড়িংয়ের রক্ত পরিবহনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। কি পরিবহন করে? খাদ্য সার পরিবহন করে। আমাদের রক্তর মতো তার রক্ত শর্করা, গ্লুকোজ, ফ্রুক্টোজ ইত্যাদি মনোস্যাকারাইড, আমিষ, অ্যামিনো অ্যাসিড, স্নেহ, ফ্যাটি অ্যাসিড, গ্লিসারল, এছাড়াও বিভিন্ন উপাদান পরিবহন করে, যেমন রেচন পদার্থ। ঘাসফড়িংয়ের রেচন পদার্থের মধ্যে রয়েছে ইউরিক অ্যাসিড, অ্যামোনিয়া, এবং দেখো তার বিভিন্ন রকম হরমোন, তার শারীরবৃত্তীয় ক্রিয়াবলী চালানোর জন্য বিভিন্ন রকম হরমোন এবং বিভিন্ন খনিজ উপাদান পরিবহন করে। তাহলে যে কোনো প্রাণীর রক্ত সংবহন তন্ত্রের প্রধান কাজ হলো এই পরিবহন। ঘাসফড়িংয়ের রক্তের মধ্যে দেখো আরো রয়েছে গ্যাসীয় বিনিময়। তার গ্যাসীয় বিনিময়ের উপাদান হিসেবে অক্সিজেন না পরিবহন করতে পারলেও সামান্য কার্বন ডাইঅক্সাইড পরিবহনে তার রক্ত ভূমিকা রাখে। সামান্য কার্বন ডাইঅক্সাইড পরিবহন করে, চাপের সমতা রক্ষা করে। দেহের বাইরে ও ভিতরে চাপের সমতা, জলীয় ভারসাম্য রক্ষা করাতে তার রক্ত ভূমিকা রাখে। তাছাড়া দেখো আমাদের রক্তের মতো তার রক্ত জীবাণু ধ্বংস, ক্ষত নিরাময়, রক্ততঞ্চন ইত্যাদিতেও ভূমিকা রাখে, এবং তার রক্ত একটি গুরুত্বপূর্ণ কাজ করে ডানা সঞ্চালন ও খুলস মোচন, এতেও তার রক্তের ভূমিকা রয়েছে। তাহলে এই জানলাম রক্তের গুরুত্বপূর্ণ কাজ সম্পর্কে। লক্ষ্য করো প্রাণী জগতের প্রথম 4টি পর্ব যাদের মধ্যে কোনো রক্ত সংবহন তন্ত্র নেই: পরিফেরা, নিডারিয়া, প্লাটিহেলমিনথিস, নেমাটোডা, এবং 8ম পর্ব ইকানোডার্মাটা যার সরাসরি রক্ত সংবহন তন্ত্র নেই, যার পরিবর্তে রয়েছে রক্ত সংবহন তন্ত্রের পরিপূরক হিমালতন্ত্র, পেরিহিমালতন্ত্র। আর্থ্রোপোডা আর মোলাস্কা পর্বের প্রাণীতে বিশেষ রক্ত সংবহন, উন্মুক্ত সংবহন বা লেকুনা টাইপ সংবহন বিদ্যমান। আর আমরা এর মধ্যে কি দেখলাম? তার রক্ত সম্পর্কে। রক্ত বা হিমোলিম্ফ, হিমোসিল নামক গহ্বরে লসিকা মিশ্রিত থাকে। এবার আমরা জানবো তার রক্তপূর্ণ গহ্বর সম্পর্কে। স্নেহের শিক্ষার্থীরা, এবার আমরা জানবো রক্তপূর্ণ গহ্বর বা তার হিমোসিলের গঠন সম্পর্কে। হিমোসিল দেখো মধ্যবর্তী যে ফাঁপা গহ্বর তার দেহের অভ্যন্তরে, ইভেন ইহা তার যে উপাঙ্গ, তার যে পায়ের অভ্যন্তরের মধ্যেও কিন্তু এই ফাঁপা গহ্বর বিস্তৃত। তার দেহের অভ্যন্তরে এই ফাঁপা গহ্বরটাকে বলা হয় রক্তপূর্ণ গহ্বর, যাকে আমরা এক কথায় বলতেছি হিমোসিল।
তাহলে চলো আমরা হিমোসিলের সংজ্ঞাটা একটু জেনে আসি। হিমোসিল কাদের মধ্যে থাকে? এই হিমোসিল গহ্বর থাকে প্রাণী জগতের দুটি পর্বে, আর্থ্রোপোডাতে ও মোলাস্কা পর্বে। তাহলে আমরা এইভাবে সংজ্ঞায়িত করি এটাকে, আর্থ্রোপোডা এবং মোলাস্কা পর্বের প্রাণীতে ভ্রূণীয় পরিস্ফুটনের সময় তাদের যে ভ্রূণীয় পরিস্ফুটন তখন কি ঘটে? মরুলা, ব্লাস্টুলা, গ্যাস্ট্রুলা এই ধরনের দশা অতিক্রম করে। তাহলে ভ্রূণীয় পরিস্ফুটনের ব্লাস্টুলা দশায় বিশেষ বলের মতো একটা গহ্বর থাকে, সেই গহ্বরটাকে বলা হয় ব্লাস্টোসিল। এই ব্লাস্টুলা দশায় এই ব্লাস্টোসিল নামক গহ্বর সিলোমিক গহ্বরের সাথে, উঁচু স্তরের প্রাণীর গহ্বরকে আমরা বলি সিলোমিক গহ্বর, আমাদেরও গহ্বর থাকে এই গহ্বর। তাহলে এই সিলোমিক গহ্বরের সাথে ব্লাস্টোসিলের গহ্বর একাকার হয়ে গিয়ে তাদের মাঝখানে যে পর্দা আছে পর্দাটা ফেটে গিয়ে এই পেরিটোনিয়াম পর্দা বিহীন, আমি আবারও বলতেছি, পেরিটোনিয়াম পর্দা ফেটে গিয়ে বহিঃকোষীয় মাতৃকায় আবৃত পাতলা একস্তরী যে গহ্বর, একস্তরী কোষাবৃত যে গহ্বর, সেই গহ্বরটাকে বলা হয় হিমোসিল। তাহলে আমরা এইভাবেই বলি, ভ্রূণীয় বিকাশের ব্লাস্টুলা দশায় ব্লাস্টোসিলের গহ্বর ফেটে গিয়ে পেরিটোনিয়াম পর্দাবিহীন যে বিশেষ গহ্বর তৈরি করে, সেই গহ্বরটাকে বলা হয় হিমোসিল। তাহলে এইভাবেই বলি, ইহা আর্থ্রোপোডা এবং মোলাস্কা পর্বের প্রাণীর অন্যতম একটি গুরুত্বপূর্ণ শনাক্তকারী বৈশিষ্ট্য, দেহের অভ্যন্তরে একটি ফাঁপা গহ্বর যাকে বলা হয় হিমোসিল। তাহলে এখানে কি রয়েছে চলো আমরা দেখি। এখানে আমরা স্পষ্ট দেখো দুইটা পর্দা দেখতেছি, দুইটা পর্দা। একটি পর্দাকে বলা হইতেছে পৃষ্ঠীয় পর্দা, আরটিকে বলতেছি আমরা অঙ্কীয় পর্দা। পৃষ্ঠীয় পর্দা, অঙ্কীয় পর্দা। হৃদযন্ত্রের বা হৃৎপিণ্ডের নিচে যে একস্তরী পাতলা একটা পর্দা দেখতেছি তাকে আমরা বলতেছি পৃষ্ঠীয় পর্দা। আমি আবারও বলছি শোনো, হৃৎপিণ্ডের নিচে পাতলা পর্দাটাকে বলা হচ্ছে পৃষ্ঠীয় পর্দা, এবং তার যে স্নায়ুরজ্জু এখানে থাকে, স্নায়ুরজ্জু, স্নায়ুরজ্জুর উপরে পাতলা পর্দাকে বলা হচ্ছে অঙ্কীয় পর্দা। তাহলে এখানে আমরা স্পষ্ট দুইটা পর্দা দেখতেছি, পৃষ্ঠীয় পর্দা এবং স্নায়ুরজ্জুর ঠিক উপরে রয়েছে অঙ্কীয় পর্দা। তাহলে হিমোসিলের মধ্যে আমরা দেখলাম কি আছে, দুইটা পর্দা আছে, আর দুইটা পর্দা থাকায় এখানে স্পষ্ট তিনটি গহ্বর তৈরি হয়েছে। আর এই গহ্বরগুলোকে বলা হয় রক্তপূর্ণ গহ্বর বা সাইনাস। তার দেহের অভ্যন্তরে ফাঁপা গহ্বরগুলোকে কি বলা হচ্ছে? সাইনাস। এখানে আমরা স্পষ্ট তিনটা সাইনাস দেখতেছি। হৃদযন্ত্র যে সাইনাসে অবস্থান করতেছে তাকে আমরা বলি পেরিকার্ডিয়াল সাইনাস। আমি আবার বলতেছি শোনো, হৃদযন্ত্র যে গহ্বরে, এই যে হৃদযন্ত্র যে গহ্বরে অবস্থান করতেছে তাকে আমরা বলতেছি পেরিকার্ডিয়াল সাইনাস, এবং তার পেটের ভিতরে কিছু ভিসেরাল অর্গান আছে। পৌষ্টিকতন্ত্রের পৌষ্টিক নালীগুলো হলোই তার ভিসেরাল অর্গান। তার ভিসেরাল অর্গান অবস্থান করে কোথায়? এই পেরিভিসেরাল সাইনাসে। পেরিভিসেরাল সাইনাস পৃষ্ঠীয় পর্দা ও অঙ্কীয় পর্দার মাঝখানে এই গহ্বরটাকে বলা হচ্ছে পেরিভিসেরাল সাইনাস। এবং অঙ্কীয় পর্দার নিচে এখানে স্নায়ুরজ্জু থাকে, স্নায়ুরজ্জুপূর্ণ এই গহ্বরটাকে বলা হচ্ছে পেরিনিউরাল সাইনাস। তাহলে আবার বলতেছি, তার রক্তপূর্ণ গহ্বরকে বলা হচ্ছে হিমোসিল। এখানে থাকে দুটি পর্দা, পৃষ্ঠীয় পর্দা, অঙ্কীয় পর্দা। হৃদযন্ত্রের নিচে পৃষ্ঠীয় পর্দা, স্নায়ুরজ্জুর উপরে অঙ্কীয় পর্দা। দুইটা পর্দা থাকাতে এখানে তিনটি গহ্বর তৈরি হয়েছে। পেরিকার্ডিয়াল সাইনাস যেখানে তার হৃদযন্ত্র অবস্থান করে, পেরিভিসেরাল সাইনাস যেখানে তার ভিসেরাল অর্গান সহ বিভিন্ন ভিসেরাল অংশগুলো অবস্থান করে। ইহা পৃষ্ঠীয় পর্দা এবং অঙ্কীয় পর্দার মধ্যবর্তী স্থানে অবস্থান করে। এবং অঙ্কীয় পর্দার নিচে পেরিনিউরাল সাইনাস, এখানে কি থাকে? এখানে স্নায়ুরজ্জু অবস্থান করে। তাহলে আমরা জানলাম তার রক্তপূর্ণ গহ্বর বা সাইনাস সম্পর্কে। এবার চলো আমরা জানবো তার পৃষ্ঠীয় বাহিকা বা স্পন্দনশীল অঙ্গ সম্পর্কে। ঘাসফড়িংয়ের রক্ত সংবহন তন্ত্রের তৃতীয় অংশ পৃষ্ঠীয় বাহিকা বা স্পন্দনশীল অঙ্গ। এবার আমরা জানবো এই রক্ত সংবহন তন্ত্রের সর্বশেষ অংশ পৃষ্ঠীয় বাহিকা। আর এই পৃষ্ঠীয় বাহিকার কিছু অংশ
স্পন্দনের সাথে জড়িত। আমাদের যেমন হার্ট প্রতিনিয়ত বিট দেয়, আমাদের ধমনীর গাত্রে আমরা বিট পাই, স্পন্দন পাই, তার এই পৃষ্ঠীয় বাহিকার কিছু অংশ স্পন্দনশীল। এই জন্যই আমরা এটাকে এইভাবে বলি পৃষ্ঠীয় বাহিকা বা স্পন্দনশীল অঙ্গ। এই স্পন্দনশীল অঙ্গের একদম শুরুতে রয়েছে, আমরা বলতে পারি, তার 7 প্রকোষ্ঠের হৃদযন্ত্র বা হৃৎপিণ্ড। তার হৃৎপিণ্ডটা কেমন হয়ে থাকে একটু লক্ষ্য করো। তার হৃৎপিণ্ডের প্রকোষ্ঠ কয়টা? লম্বা একটা নালীর মতো 7 প্রকোষ্ঠের। এই প্রথম প্রকোষ্ঠ, দ্বিতীয় প্রকোষ্ঠ, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, এভাবে দেখো মোট 7টি প্রকোষ্ঠ। আমরা যদি 2টা প্রকোষ্ঠ দেখি, একটু 2টা প্রকোষ্ঠ একটু বড় করে আঁকার চেষ্টা করি, তাহলে আমরা এরকম দেখতেছি। এই 2টা বা 3টা প্রকোষ্ঠ আমরা এরকম ভাবে দেখলাম। তাহলে এই ধরনের প্রকোষ্ঠগুলো লম্বা হয়ে একটি নালীর মতো গঠন সৃষ্টি করে। এই জন্য এটাকে আমরা হৃৎপিণ্ড না বলে বিজ্ঞানীরা এটাকে হৃদযন্ত্র বলতে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করেন। তাহলে কি বলতেছি? হৃদযন্ত্র বা হৃৎপিণ্ড 7 প্রকোষ্ঠের, যা তার প্রধান স্পন্দনশীল অঙ্গ। হৃদযন্ত্রের প্রত্যেকটি প্রকোষ্ঠের প্রান্তীয় ভাগে, পার্শ্বীয় ভাগে রয়েছে একজোড়া করে ছিদ্র বা অস্টিয়াম। তাহলে 7টি প্রকোষ্ঠ, প্রত্যেক প্রকোষ্ঠের প্রান্ত ভাগে এই ছিদ্র বা অস্টিয়াম বিদ্যমান, যার ভিতর দিয়ে রক্তটা তার ভিতরে প্রবাহিত হয়। তাহলে বলতেছি এখানে 7 জোড়া অস্টিয়াম বিদ্যমান। আমাদের হৃৎপিণ্ড ভিতর থেকে এক ধরনের আয়নিক বিভব সৃষ্টি হয়, এক ধরনের স্পার্কিং তৈরি হয়। ভিতরে রয়েছে পেসমেকার, SAN, FVN, বান্ডল অফ ফিস। আমরা রক্ত সংবহনতন্ত্র পড়ার সময় বিশেষভাবে জানব। আর ওর ক্ষেত্রে তার হৃদ প্রকোষ্ঠগুলো প্রতিনিয়ত স্পন্দনশীল, সংকুচন প্রসারণক্ষম। তার প্রকোষ্ঠগুলো কি হচ্ছে? সংকুচিত হচ্ছে, প্রসারিত হচ্ছে, সংকুচিত হচ্ছে, প্রসারিত হচ্ছে। আর এই সংকুচন প্রসারণে এই আড়াআড়ি বিশেষ পেশি রয়েছে, যে পেশিগুলোকে বলা হয় অ্যালারি পেশি। লক্ষ্য করো, 2টি প্রকোষ্ঠের মাঝখানে এই অ্যালারি পেশিগুলো বিদ্যমান। এই অ্যালারি পেশির টান বা স্লথনের কারণে তার প্রকোষ্ঠের সংকুচন ও প্রসারণ ঘটে। অ্যালারি পেশিগুলো যখন টান দেয় তখন প্রকোষ্ঠগুলো প্রসারিত হয়, আর যখন টান ছেড়ে দেয়, শিথিল হয়, তখন তার প্রকোষ্ঠগুলো সংকুচিত হয়ে আসে। যাই হোক, আমরা এখানে জানতেছি আছে এক জোড়া করে 2টি প্রকোষ্ঠের মাঝখানে যেহেতু 6 জোড়া অ্যালারি পেশি। সংখ্যাটা খুব ভালো করে মনে রাখবা, কয় জোড়া? 6 জোড়া অ্যালারি পেশি। লক্ষ্য করো, হৃদ প্রকোষ্ঠের বা হৃদযন্ত্রের সামনের দিকে রয়েছে বিশেষ নালীর মতো গঠন, সম্মুখ অ্যাওর্টা, যা দিয়ে রক্ত সামনের দিকে মস্তিষ্কের দিকে বাহিত হয়। এবং দেহের পশ্চাৎ ভাগ থেকে রক্ত আনার জন্য রয়েছে পশ্চাৎ অ্যাওর্টা। তাহলে কি বললাম? হৃদযন্ত্রের সামনের দিকে রয়েছে সোজা লম্বাটে সম্মুখ অ্যাওর্টা, এই যে সম্মুখ অ্যাওর্টা, এবং পেছনের দিকে রয়েছে পশ্চাৎ ভাগে আছে পশ্চাৎ অ্যাওর্টা। সর্বশেষে যে কথা বলতেছিলাম, আগেও বলেছি যে এখানে প্রাচীরে হৃদবিভব, কার্ডিয়াক ইম্পালস সৃষ্টিকারী তার কোনো স্নায়ুর গুচ্ছ, স্নায়ুর তন্তু থাকে না। আমাদের থাকে, আমাদের পেসমেকার, SAN, বিশেষ জাংশনাল টিস্যু। আমরা পড়ব রক্ত সংবহন তন্ত্র পড়ার সময়। এক ধরনের স্পার্কিং সৃষ্টি করে, যার কারণে সংকোচনী ঢেউ সৃষ্টি হয়, যার ফলে আমাদের হৃৎপিণ্ড কাজ করে। আর ওর ক্ষেত্রে এমন কিছু নাই, তার এখানে বিশেষ স্নায়ুর পুঞ্জ থাকে, যাকে আমরা বলি এক কথায় গ্যাংলিয়ন। এই গ্যাংলিয়ন থেকে এই স্নায়ুর বিভবটা আসে। আর এই ধরনের বিশেষ হার্টকে বলা হয় নিউরোজেনিক হার্ট। কাছাকাছি পেসমেকার না থাকলেও গ্যাংলিয়ন বা স্নায়ুর যোজক থাকে। এই ধরনের বিশেষ হৃদযন্ত্রকে বলা হয় নিউরোজেনিক হার্ট। আর এই নিউরোজেনিক হার্টই হলো তার প্রধান স্পন্দনশীল অঙ্গ। তাহলে আশা করি যতটুকু আলোচনা করেছি বুঝতে পেরেছো সুন্দর করে। তার রক্ত সংবহন তন্ত্র, রক্তপূর্ণ গহ্বর হিমোসিল, তার রক্ত থাকে হিমোলিম্ফ, এবং তার বিশেষ লম্বাটে নালীর মতো হৃদযন্ত্র,
যার মধ্যে প্রকোষ্ঠ সংখ্যা কয়টি? 60টি। চিন্তা করেছো, বিশেষ প্রকৃতির হৃদযন্ত্র, যেখানে মাছের হৃৎপিণ্ডের প্রকোষ্ঠ মাত্র 2টি, উভয়চরের 3টি, সরীসৃপের অসম্পূর্ণভাবে 4টি, অসম্পূর্ণভাবে 4টি, পাখি ও স্তন্যপায়ীর ক্ষেত্রে সম্পূর্ণভাবে 4টি। আমাদের হৃৎপিণ্ডের প্রকোষ্ঠ কয়টি? 4টি। কিন্তু ঘাসফড়িং এর ক্ষেত্রে দেখো 7 প্রকোষ্ঠের হৃৎপিণ্ড বা হৃদযন্ত্র। খুব ইন্টারেস্টিং না? যাই হোক, আমরা জানলাম তার রক্ত সংবহন তন্ত্রের গঠন। সবাইকে সাথে থাকার জন্য ধন্যবাদ।